হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 2 রয়্যালিটি অ্যাকাউন্ট সত্ত্ব ভাড়া হিসাব। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো রয়্যালিটি অ্যাকাউন্ট এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট 1-এ আমরা শিখব নর্মাল বেসিস, ফরম্যাট 2-এ আমরা শিখব হচ্ছে মিনিমাম বেসিস এবং ফরম্যাট 3-এ আমরা শিখব হচ্ছে সাবলিজ বেসিস। এই তিনটা ফরম্যাটের মধ্য থেকে যে কোনো ফরম্যাট থেকে বার্ষিতে একটা প্রশ্ন আসবে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2018 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরা হয়েছে। দেখতেছি যে 2018 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সি এর 15 নম্বর প্রশ্ন আসছিল। 2019 সালে পার্ট সি এর 14 নম্বর প্রশ্নটা এই চ্যাপ্টার থেকে আসছিল। 2020 সালের পার্ট সি এর 11 নম্বরটা, 2021 সালে পার্ট সি এর 11, 2022 সালের পার্ট সি এর 11, 2023 সালের পার্ট সি এর 11। 2024 সালের পরীক্ষাটা এই মাসের 30 তারিখ থেকে শুরু হবে। আর তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2025 সালের পরীক্ষার্থী। 2025 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসবেই। তার মানে এই চ্যাপ্টারটা আমরা কত মার্কে টার্গেট করে পড়বো একটু বলো তো দেখি। 10 মার্ক। 10 মার্কে টার্গেট করে। এই চ্যাপ্টার থেকে নর্মালি পার্ট বিতে প্রশ্ন আসে না। যদি পার্ট বিতে প্রশ্ন আসে তাহলে পার্ট সি এর অঙ্ক যদি পারি তাহলে পার্ট বিও আমরা পারবো। তো এই চ্যাপ্টারে আগে আমরা বেসিক ক্লিয়ার করব, এরপর আমরা অঙ্ক শুরু করব। নর্মাল বেসিসের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই ফরম্যাটের ক্ষেত্রে নর্মালি 5টা প্রশ্ন করে। প্রথম প্রশ্নটা হচ্ছে অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল অথবা অ্যানালাইসিস অফ রয়্যালিটি রিসিভেবল। রয়্যালিটি পেয়েবল অথবা রয়্যালিটি কি রিসিভেবল, এই একটা ওয়ার্কিং আমাদের করতে হবে। 2 নম্বরে জার্নাল এন্ট্রিস। জার্নালটা নর্মালি প্রশ্নে চায় না। যদি কোনো অঙ্কে জার্নাল চাই তাহলে আমরা জাবেদাটা করব, আদারওয়াইজ জাবেদা করার কোনো প্রয়োজন নাই। এরপরে রয়্যালিটি অ্যাকাউন্ট, ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট এবং শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট এগুলা মানে হচ্ছে খতিয়ান। তাহলে আমাদের মনে রাখতে হবে এই ফরম্যাটের ক্ষেত্রে 3টা খতিয়ান হয়, রয়্যালিটি, ল্যান্ডলর্ড এবং শর্ট ওয়ার্কিং। তাহলে এখন বলতে পারেন যে স্যার জাবেদা যেহেতু যদি না চাই করতে না করলেন, তাহলে জাবেদা ছাড়া খতিয়ান কিভাবে করব? জাবেদা ছাড়াও এই চ্যাপ্টারে খতিয়ান করা যাবে, সে টেকনিক আমাদের আছে, সেটা আমরা দেখিয়ে দিব। মনে রাখতে হবে যদি কোনো প্রশ্নে জাবেদা চাই আমরা জাবেদা করব, যদি জাবেদা না চাই তাহলে জাবেদা করার কোনো দরকার নেই। জাবেদা ছাড়াই আমরা কি করব? খতিয়ান করব। আমার কথা কি বুঝতে পারছি সবাইকে? জি স্যার। তাহলে জি স্যার। মূলত এই চ্যাপ্টারের প্রথম কাজ হচ্ছে অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল, এইটা করা এবং খতিয়ানগুলি শেখা। তো আসেন তাহলে আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা আলোচনা করি। স্টেপ 1-এ মনে রাখতে হবে, লেখা আছে, মনে রাখতে হবে এই অধ্যায় অঙ্ক শুরু করার আগে অঙ্কের জন্য একটা অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল করতে বলা হোক কিংবা না বলা, অর্থাৎ প্রশ্নে বলা থাকুক অথবা না বলা থাকুক, অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবলটা আমরা প্রথম করবই, কারণ এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য মূল মন্ত্র। এইটা যদি আমরা পারি তাহলে আমরা খতিয়ান সবগুলো পারবো, এটা দেখে দেখে আমরা খতিয়ান করব। অতএব জাবেদা আমরা এটা দেখে দেখে করব। অতএব অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল এই শখটা হচ্ছে সবচাইতে ইম্পর্ট্যান্ট। এটা আমাদের সবাইকে 100% এফোর্ট দিয়ে বুঝতে হবে। এরপরে খতিয়ানগুলি হচ্ছে মুখস্থ, যে একটা অঙ্কের খতিয়ান করে দেওয়া মানে ওই নিয়মে আমাদের সকল খতিয়ানগুলি করা হবে। তো অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবলটা তাহলে কীভাবে করব? প্রথমে আমরা যে কোম্পানির জন্য অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল করব সেই কোম্পানির নামটা লিখব, এরপর লিখব অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল। এবং অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবলটা করতে হবে এই শখের মাধ্যমে। শখটা কি? প্রথমে দিতে হবে ইয়ার, এরপরে আউটপুট, আউটপুটের পরে হচ্ছে রেট, এরপর হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালিটি। অর্থাৎ এই আউটপুটকে এই রেট দ্বারা গুণ করলে পাবো অ্যাকচুয়াল। আর মিনিমাম রেন্ট, এই মিনিমাম রেন্টের টাকাটা প্রশ্নে দেওয়া থাকবে। এরপরে অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল ওদের সবচাইতে ইম্পর্টেন্ট ঘর হচ্ছে যে শর্ট ওয়ার্কিং। শর্ট ওয়ার্কিং মানে হচ্ছে ঘাটতি।
এই শর্ট ওয়ার্কিংয়ে ঘরটা চারটা বিষয়ের সাথে সমন্বয় আমরা করব। শর্ট ওয়ার্কিংয়ের মধ্যে প্রথম হচ্ছে ক্রেট, এরপর হচ্ছে রিকুপড, এরপর হচ্ছে ল্যাপস, এরপর হচ্ছে ব্যালেন্স। ক্রেটের ঘরে কখন যাবে মনে রাখতে হবে, যখন ঘাটতি সৃষ্টি হবে তখন সেই অ্যামাউন্টটা আমরা দিব হচ্ছে ক্রেটের ঘরে। যখন ঘাটতির টাকা আমরা পরিশোধ করব তখন সেই টাকাটা আমরা দিব হচ্ছে রিকুবের ঘরে। তাহলে কি ঘাটতির সৃষ্টি হলে কার ঘরে দিব আমরা? ক্রেট। আর ঘাটতি যখন আমরা পরিশোধ করব তখন আমরা কার ঘরে দিব? ওকে। আর যে সময়ে ঘাটতি পরিশোধ করার সময় বেঁধে দিবে ওই সময়ের মধ্যে যদি আমরা ঘাটতির টাকা পরিশোধ করতে না পারি, যতটুকু টাকা পরিশোধ করতে পাবো না যতটুকু টাকা হচ্ছে আমাদের জন্য ক্ষতি, ওই ক্ষতির টাকাটা আসবে হচ্ছে ল্যাপসের ঘরে। ল্যাপসের ঘরে আসবে শুধুমাত্র যতটুকু টাকা আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে ব্যর্থ হব, ওইটুকু টাকা আসবে ল্যাপসের ঘরে। আর রিকুপ এবং ক্রেট এই দুইটার পার্থক্যটা হবে ব্যালেন্সের ঘরে। তাহলে শর্ট ওয়ার্কিংটা টোটাল কয়টা কলাম নিয়ে সমন্বয় তৈরি করতে হবে? 4টা, ক্রেট, রিকুপ, ল্যাপস অ্যান্ড ব্যালেন্স। এবং সর্বশেষ আমাদের যে ঘরটা সেটা হচ্ছে পেমেন্ট। এই পেমেন্টটা খুবই সহজ একটা জিনিস, এটা আমরা অঙ্কে গিয়ে বলে দিব। তাহলে মনে রাখবেন অ্যানালাইসিস অফ রয়্যালটি পেয়েবলটা আমাদের করতে হবে এই শখ। এই শখটা কি আমাদের মনে থাকবে? এই শখটা আমাদের অটো মুখস্থ হয়ে যাবে, কারণ প্রত্যেকটা অঙ্কের শুরুতে আমরা এই শখটা করবো, তো এটা অটো মুখস্থ হয়ে যাবে। এখন এই শখটা করার জন্য সবচাইতে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে শর্ট ওয়ার্কিংটা। কখন ক্রেট হয়, কখন রিকুপ হয়, কখন ল্যাপস হয়, এটা বোঝানোরটাই হচ্ছে আসল চ্যালেঞ্জিং। তো আমরা এইটা নিয়ে আজকে কাজ করব এবং জাভা নিয়ে কাজ করব। তো এই শখের জন্য আরেকটা কথা হচ্ছে, যদি প্রশ্নে লেখা আছে যদি স্ট্রাইক লেখা থাকে, স্ট্রাইক মানে ধর্মঘট, যদি স্ট্রাইক লেখা থাকে তাহলে সেক্ষেত্রে নিচের বিষয়গুলো মনে রাখতে হবে। স্ট্রাইকের ক্ষেত্রে আমাদের দুইটা রুলস আছে, একটা রুলস 1 আর একটা হচ্ছে রুলস 2। এই দুইটা রুলসের যে কোনো একটা রুলস যদি প্রশ্নে স্ট্রাইক থাকে তাহলে এই দুইটা রুলসের যে কোনো একটা রুলস আমাদের প্রশ্নে উল্লেখ থাকবে। রুলস 1-এ কী ভাষা লেখা থাকতে পারে? লেখা থাকতে পারে, ইন দ্য ইভেন্ট অফ স্ট্রাইক ইট ওয়াজ অ্যাগ্রি দ্যাট দ্য মিনিমাম রেন্ট উড বি রিডিউস ইন প্রপোর্শন টু দ্য লেন্থ অফ দ্য স্পটেস। অর্থাৎ শ্রমিক ধর্মঘটের কারণে যদি কোনো বছর মিনিমাম রেন্ট অর্জন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে ওই বছরে মিনিমাম রেন্ট কাজ বন্ধ থাকার সময়ে আনুপাতিক হারে কীভাবে হ্রাস পাবে। এই রুল 1-এ প্রত্যেকটা কথার মেন টার্গেট হচ্ছে মিনিমাম রেন্ট হ্রাস করা। তাহলে মনে রাখবেন, মিনিমাম রেন্ট নিয়ে যদি স্ট্রাইক ইয়ারে যদি কোনো কথা বলা থাকে তাহলে সেটা হচ্ছে রুল 1-এ পড়বে। তাহলে মিনিমাম রেন্ট যদি রিডিউস হয় তাহলে সেটা কোথায় পড়বে বলো দেখি? রুল 1-এ না রুল 2-এ? রুল 1-এ। আর রুল 1-এর ট্রিটমেন্টটা কি? এই যে সলিউশন লেখা আছে। রুল 1-এর ট্রিটমেন্টটা হচ্ছে মিনিমাম রেন্ট ফর, যত সালের জন্য বের করবো সেটা এখানে লিখবো। আর এই মিনিমাম রেন্টটা বের করার সূত্র হচ্ছে মিনিমাম রেন্ট ইন্টু 1 বছর সমান 12, এখানে আমরা 12 দিব, মাইনাস স্ট্রাইক মান্থ। অর্থাৎ ধর্মঘট যদি 2 মাস থাকে তাহলে এখানে 2 দিব, 3 মাস তাহলে এখানে 3 দিব। তাহলে 12 থেকে ধর্মঘট যে কয় মাস থাকবে ওই কয় মাস আমরা বাদ দিব, ডিভাইডেড বাই হচ্ছে 12। তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব যখন আমাদের প্রশ্নে কত নম্বর রুল অ্যাপ্লাই করব? 1 নম্বর রুল অ্যাপ্লাই হবে, তখন আমরা এই নিয়মটা ফলো করব। তাহলে 1 নম্বর রুলের মেন কথা কি? মিনিমাম রেন্টটা কী পাবে বলো দেখি? রিডিউস হবে। 2 নম্বর রুলের মেন কথাটা কি? এখানে লেখা আছে, 2 নম্বরটা লেখা আছে কি? ইন দ্য ইভেন্ট অফ স্ট্রাইক it was reduced that short working it was decided that short working if any would stand reduced proportionate to the time actually work। অর্থাৎ কথাটা মানে হচ্ছে, শ্রমিক ধর্মঘটের কারণে যদি কোনো বছর মিনিমাম রেন্ট অর্জন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে ওই বছরের শর্ট ওয়ার্কিং প্রকৃত কার্যের সাথে আনুপাতিক হারে কি হ্রাস পাবে। তার মানে রুল 2-এর মেন কথা হচ্ছে শর্ট ওয়ার্কিংটা হ্রাস পাবে। আর রুল 1-এর মেন কথা কি? মিনিমাম রেন্ট হ্রাস পাবে। কথা কি বুঝতে পারছি?
তাহলে মিনিমাম রেন্ট যদি রিডিউস হয় তাহলে সেটা রুল 1-এ, আর মিনিমাম রেন্ট নিয়ে কথা না বলে যদি শর্ট ওয়ার্কিং নিয়ে কোনো কথা বলে তাহলে সেটা কিসে বলো দেখি? রুল 2-এ। রুল 2-এর রুল 2টা যখন অ্যাপ্লাই করো তখন সেটা ট্রিটমেন্ট হচ্ছে 2টা স্টেপে। প্রথম স্টেপে আমরা অ্যাকচুয়াল শর্ট ওয়ার্কিং বের করব, 2 নাম্বার স্টেপে আমরা মিনিমাম রেন্ট বের করব। তাহলে রুল 2-এর ক্ষেত্রে কয়টা স্টেপ? 2টা স্টেপ। প্রথমে বের করবো অ্যাকচুয়াল শর্ট ওয়ার্কিং, এরপরে কি? মিনিমাম রেন্ট। এখন এইটা এখন পড়াবো না, যখন যে অঙ্কে এইটা অ্যাপ্লাই হবে সেই অঙ্কে এটা পরে আমরা ওখানে অ্যাপ্লাই করব। এখন যদি পড়াই সব কিছু মাথার উপর দিয়ে যাবে। তাহলে শুধুমাত্র আপনাদের মনে রাখতে হবে স্ট্রাইক বছরের ক্ষেত্রে 2টা রুলস। যদি মিনিমাম রেন্ট নিয়ে কোনো কথা বলে তাহলে সেটা রুল কতই পড়বে? 1-এ। আর শর্ট ওয়ার্কিং নিয়ে যদি কোনো কথা বলে তাহলে সেটা কি? রুল 2-এ। এইটুকু আপনাদের মনে রাখতে পারবো না আমরা? জি স্যার। এইটুকু মনে রাখতে হবে। আর মনে রাখবেন এই রুল 1 বা 2টা তখনই হবে যখন শুধুমাত্র কি থাকবে বলে দেখি? স্ট্রাইক থাকবে। যদি ধর্মঘট না থাকে তাহলে রুল 1-এর কোনো প্রয়োজন নাই, রুল 2-এরও কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? সবাই আমি যতক্ষণ পর্যন্ত পড়াইছি এটুকু আমাকে সবাই ক্লিয়ার? ওকে, এটা জি আমরা স্যার। স্টেপ 1-এ করব। এরপরে হচ্ছে আমাদের জাবেদা। লেখা আছে মনে রাখতে হবে এই অধ্যায়ের অঙ্ক সমাধান করার জন্য জাবেদার ক্ষেত্রে প্রত্যেক বছরে 3টা করে জাবেদা দিতে হবে। শুধুমাত্র যে বছর ল্যাপস হবে সেই বছরে জাবেদা কয়টা দিতে হবে? 4টা জাবেদা। 4টা জাবেদা। তাহলে মনে রাখবেন প্রত্যেক বছরে জাবেদা 3টা, শুধুমাত্র যে বছর ল্যাপস হবে ওই ল্যাপস বছরে জাবেদা কয়টা হবে? 4টা। মনে থাকবে কথা? এখন জাবেদা দেওয়ার লাগে দুই দিক থেকে জাবেদা হয়। একটা লিজের পক্ষ থেকে, একটা কি? ল্যান্ডলর্ডের পক্ষ থেকে। লিজি কি এবং ল্যান্ডলর্ড কি? যে সম্পত্তির মালিক তাকে আমরা বলবো হচ্ছে ল্যান্ডলর্ড, আর যে সম্পত্তি ভাড়া নেয় সে হচ্ছে লিজি। মনে থাকবে? যে ভাড়া নিবে সে কি বলো তো কি? লিজি। আর যে সম্পত্তি মালিক সে কি? ল্যান্ডলর্ড। ওকে, এখন আজকে আমরা শিখাবো হচ্ছে লিজির ক্ষেত্রে জাবেদা। ল্যান্ডলর্ডের ক্ষেত্রে জাবেদা যদি কোনো অঙ্কে চায় তাহলে সেক্ষেত্রে আমরা ল্যান্ডলর্ডের জাবেদাগুলি পড়াবো। তো আমরা আজকে শিখবো হচ্ছে লিজি। লিজি কি সম্পত্তির মালিক না সম্পত্তির ভাড়াদাতা? সম্পত্তির ভাড়াদাতা। মনে রাখবেন লিজির ক্ষেত্রে আমাদের যে বছরে ল্যাপস হবে ওই ল্যাপস বছরের জন্য 4টা, আর যদি ল্যাপস না হয় সেই বছরে প্রত্যেক বছর জাবেদা কয়টা করে? না 3টা করে। এই 3টার মধ্যে প্রথম জাবেদা হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালিটি এবং শর্ট ওয়ার্কিং এর জন্য। অ্যাকচুয়াল রয়্যালিটি এবং শর্ট ওয়ার্কিং এর জন্য জাবেদা হচ্ছে রয়্যালিটি পেয়েবল ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট এবং ল্যান্ডলর্ড ক্রেডিট। এখানে শর্ট ওয়ার্কিংটা কিছু কিছু সময় শর্ট ওয়ার্কিং ক্রেডিট হয়। কখন ক্রেডিট হয়? মনে রাখবেন শর্ট ওয়ার্কিংয়ে যখন ক্রেডিট হবে তখন শর্ট ওয়ার্কিং ডেবিট, আর রিকুপ যদি হয় তাহলে শর্ট ওয়ার্কিং ডেবিট। মনে থাকবে? স্যার একটা আরেকবার বলেন। এই যে শর্ট ওয়ার্কিং এর টাকা যখন ক্রেডিটের ঘরে যাবে তখন শর্ট ওয়ার্কিংটা ডেবিট হবে, আর যদি রিকুপে করে দেয় তাহলে শর্ট ওয়ার্কিংটা ক্রেডিট হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, এটা মনে রাখবেন। তাহলে প্রথম জাবেদা এগুলো। 2 নম্বর জাবেদা হচ্ছে ল্যান্ডলর্ডকে পেড করব, অর্থাৎ জমির মালিককে আমরা ভাড়াটা পরিশোধ করব। তাহলে পরিশোধ করলে জাবেদা হচ্ছে ল্যান্ডলর্ড ডেবিট আর ব্যাংক ক্রেডিট। 3 নম্বর জাবেদা হচ্ছে ট্রান্সফার টু রয়্যালিটি এক্সপেন্স টু ইনকাম সামারি, অর্থাৎ রয়্যালিটি এক্সপেন্সের টাকা আমরা ইনকাম সামারিতে ট্রান্সফার করব। তো ট্রান্সফার করা জাবেদা হচ্ছে ইনকাম সামারি ডেবিট, রয়্যালিটি পেয়েবল ক্রেডিট। এই যে 3টা জাবেদা বললাম, এই 3টা জাবেদা প্রত্যেক বছরের জন্য ফিক্সড। 3টা জাবেদা প্রত্যেক বছরের জন্য কি বলো দেখি? ফিক্সড। শুধুমাত্র যে বছরে ল্যাপস হবে ওই ল্যাপস বছরের জন্য হচ্ছে এই 4 নাম্বার জাবেদা, এটা অপশনাল। জাবেদা কি? ইনকাম সামারি ডেবিট আর শর্ট ওয়ার্কিং ক্রেডিট। মনে থাকবে? জি স্যার। তাহলে 4 নাম্বার জাবেদা কিন্তু প্রত্যেক বছরের জন্য হবে না, এটা শুধুমাত্র যে বছরে ল্যাপস হবে ওই ল্যাপস বছরের জন্য। ক্লিয়ার? তাহলে মনে রাখবেন জাবেদা প্রত্যেক বছরের জাবেদা 3টা, যে বছর ল্যাপস হবে ল্যাপস বছরের জন্য জাবেদা অতিরিক্ত একটা, টোটাল 4টা জাবেদা হবে। তাহলে জাবেদাগুলি আমরা যখন অঙ্ক করব তখন আরেকবার পরে আমরা কাজ করব।
এরপর হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খতিয়ান করা। খতিয়ানটা আমরা করব হচ্ছে চলমান জের ছক পদ্ধতিতে। খতিয়ানের ছকটা হচ্ছে এরকম যে ডেট, অ্যাকাউন্ট টাইটেলস, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং ব্যালেন্স। এই ব্যালেন্সের করে একটা ডেবিট এবং একটা ক্রেডিট টাকা দিতাম। তো এখন যেহেতু আপনারা বড় হয়েছেন, এর জন্য ডেবিট এবং ক্রেডিটটা দেওয়ার দরকার নাই, সরাসরি আমরা বসাবো। যদি পজিটিভ ফিগার হয় তাহলে ডেবিট, নেগেটিভ ফিগার হলে কি ক্রেডিট, মনে থাকবে। তাহলে খতিয়ানের ছক হচ্ছে এটা আমরা দেখলাম। এখন খতিয়ানটা আমরা কয়টার জন্য করব? ল্যান্ডলর্ড, রয়্যালিটি এবং শর্ট ওয়ার্কিং। এখন এখানে লেখা আছে খতিয়ান করার শর্টকাট টেকনিক। এই যে টেকনিকটা আমি লিখে দিচ্ছি, যখন খতিয়ান করব তখন এই টেকনিক দিয়ে আমরা খতিয়ান করব, তখন জাবেদা করার কোনো প্রয়োজন নাই। জাবেদা স্যার আমরা খতিয়ান করব এই টেকনিকের মাধ্যমে। আর যদি কোনো অঙ্কে জাবেদা চাই সেক্ষেত্রে জাবেদা তো করতেই হবে, ঠিক আছে। তাহলে এই টেকনিকগুলি এখন আমরা করব না, যখন আমাদের খতিয়ান আমরা করব তখন টেকনিকগুলি পরে আমরা খতিয়ান করে দিব। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা কী কী পড়লাম? আমরা প্রথমে পড়লাম অ্যানালাইসিস অফ রয়্যালটি পেয়েবল। 2 নম্বরে আমরা পড়লাম হচ্ছে 2 নম্বরে আমরা কী পড়ছি? জাবেদা। এবং 3, 4, 5-এ আমরা পড়ব খতিয়ান, যে খতিয়ানগুলো আমরা শর্টকাট টেকনিকে পড়ব। অ্যানালাইসিস অফ রয়্যালটি পেয়েবল করার জন্য যদি কোনো বছর স্ট্রাইক থাকে, স্ট্রাইক বছরের ক্ষেত্রে 2টা রুলস 1 এবং রুলস 2। রুলস 1টা আমরা অ্যাপ্লাই করব, মিনিমাম রেন্ট যদি রিডিউস হয় তাহলে সেক্ষেত্রে রুল 1, আর শর্ট ওয়ার্কিং যদি রিডিউস হয় তাহলে সেক্ষেত্রে কি রুলস 2। মনে থাকবে সবার? হ্যাঁ স্যার। এবার আসেন আমরা তাহলে একটা অঙ্ক করব। প্রথম যে অঙ্কটা, এই অঙ্কটা আমরা কমার্স পাবলিকেশনের বইয়ের অঙ্ক নিছি। তো কমার্স পাবলিকেশনের বইয়ের অঙ্কটা বলা আছে যে বাংলা কয়েল লিমিটেড গট দ্য লিজ অফ দ্য কোলেনারি অন দ্য বেসিস অফ 0.50 পার টন অফ কয়েল রেস সাবজেক্ট টু এ মিনিমাম রেন্ট অফ টাকা 20,000 টাকা পিএ মানে পার অ্যানাম। বলছে যে কয়লার খনি থেকে প্রতি টনের দাম কত টাকা বলো দেখি? 0.50। এটা মানে এই 0.50 মানে প্রতি টনের রেট দিয়ে আছে, তার মানে এটা রেট। আর মিনিমাম রেন্টটা দিতে হবে প্রত্যেক বছর কত টাকা? 20,000। এই পিএ মানে পার অ্যানাম মানে প্রতি বছর। তাহলে এই 20,000 টাকা হচ্ছে মিনিমাম রেন্টের মান। এবার বলছে দ্য টেনেন্ট হ্যাড দ্য রাইট টু রিকুভ শর্ট ওয়ার্কিং। অর্থাৎ বলছে যে যদি কোনো বছর ঘাটতি হয় তাহলে ঘাটতি বছরে তোমাকে রাইট দিছে, মানে ঘাটতি বছর তোমাকে সুযোগ দিচ্ছে। সুযোগটা কি? ডিউরিং দ্য ফার্স্ট 4 ইয়ার অফ দ্য লিজ আর নট আফটারওয়ার্ড। বলছে যে শর্ট ওয়ার্কিং যদি সৃষ্টি হয় তাহলে তোমাকে ফার্স্ট 4 ইয়ার, প্রথম 4 বছরের মধ্যে তোমাকে ঘাটতি পূরণ করার সুযোগ আছে। প্রথম 4 বছর শেষ হওয়ার পরে যদি ঘাটতি টাকা পরিশোধ করতে না পারো সেক্ষেত্রে তোমাকে ওই টাকাটা তোমার জন্য কি হবে? লস হয়ে যাবে। যতটুকু টাকা পরিশোধ করা পাবো না অতটুকু টাকা তোমার জন্য কি লস। যেমন মনে করো তোমার ঘাটতি হচ্ছে 2,000 টাকা, 4 নাম্বার বছর পর্যন্ত তুমি 2,000-এর মধ্যে 1,800 টাকা পরিশোধ করতে সমর্থ হয়েছে, তাহলে সমর্থ হয় কত টাকা? 200 টাকা। তাহলে এই 200 টাকা তখন আমাদের কি হয়ে যাবে বলো দেখি? ল্যাপস হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে শর্ট ওয়ার্কিংটা পরিশোধ করার সময় প্রথম কয় বছর দিছে? প্রথম 4 বছর। হ্যাঁ, একটু জোরে কথা বলো, তোমাদের কথা কিন্তু কিছুই বুঝি না আমি। প্রথম কয় বছর দিছে বলো? 4 বছর। হ্যাঁ, আরো জোরে কথা বলতে হবে। হ্যাঁ, ওকে। এখন বছরটা আছে 2010 থেকে শুরু করে 2014 সাল পর্যন্ত। তাহলে প্রথম 4 বছর কত সাল পর্যন্ত হবে? 2010 থেকে 2013। তাহলে 10 থেকে 2013, এই 4 বছরের মধ্যে ঘাটতি পূরণ করার সুযোগ আছে। যদি 4 বছরের মধ্যে ঘাটতি পূরণ করা পারি আলহামদুলিল্লাহ, যদি না পূরণ করা পারে তাহলে তারপরে থেকে কী হবে? ক্ষতি হওয়া শুরু করবে। এখন আপনাকে এখানে প্রশ্ন করছে, টোটাল 5টা প্রশ্ন করছে। প্রথম প্রশ্নটা হচ্ছে অ্যানালাইসিস অফ রয়্যালটি পেয়েবল করতে বলছে, জাবেদা করতে হবে, রয়্যালটি অ্যাকাউন্ট খতিয়ান, ল্যান্ডলর্ড অ্যাকাউন্টের খতিয়ান এবং কি শর্ট ওয়ার্কিংয়ের খতিয়ান। মনে রাখবেন এই খতিয়ান করার সময় জাবেদা কোনো প্রয়োজন নাই। জাবেদা চাইছে আমরা জাবেদা করব, কিন্তু জাবেদা থেকে আমরা খতিয়ান করব না। খতিয়ানটা আমাদের আলাদা নিয়মে করব শর্টকাট টেকনিকে। শর্টকাট টেকনিক যদি করি তাহলে খতিয়ানটা আমরা একটা খতিয়ান করতে লাগবে 1 মিনিট, আর জাবেদা দিয়ে যদি করি তাহলে খতিয়ান করতে সময় লাগবে অনেক। এর জন্য আমরা জাবেদা দিয়ে খতিয়ান করব না। তাহলে শুরুতেই আমরা অ্যানালাইসিস অফ রয়্যালটি পেয়েবলটা করব।
তো অ্যানালাইসিস অফ রয়্যালটি পেয়েবলের শখটা হচ্ছে এরকম যে প্রথমে দিস ইন দ্য বুকস অফ বেঙ্গল লিমিটেড অ্যানালাইসিস অফ রয়্যালটি পেয়েবল, প্রথমে ডেট, আউটপুট, রেট, অ্যাকচুয়াল, মিনিমাম, শর্ট টার্মের মধ্যে 4টা এবং পেমেন্ট। আমাকে একটা কথা বলেন তো দেখি, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে পড়লাম, এখানে ল্যাপসের কোনো এখানে স্ট্রাইকের কোনো কথা আমাদের লেখা আছে কি? স্ট্রাইক নিয়ে কোনো কথা বলা আছে? নাই স্যার। হ্যাঁ বলা নাই। আছে। তো স্ট্রাইক যেহেতু নাই, তার মানে এই অঙ্কে রুল 1-এর কোনো দরকার নাই, রুল 2-এর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, রুল 1 বা 2টা হবে তখনই যখন স্ট্রাইক থাকবে। তো এবার আসেন, আমাদের এখানে টন ছিল, আউটপুট মানে টন। এখানে এই প্রথমে বছর যা আছে তাই আউটপুটে করে আমরা টনগুলি বসাইছি। এরপরে রেট, প্রতি টনের দাম আমাদের ছিল 0.50, তাহলে প্রত্যেক বছরের মান 0.50 করে আমরা 5 বছর বসাইছি। এরপর আছে অ্যাকচুয়াল রয়্যালটি। অ্যাকচুয়াল রয়্যালটি টাকাটা মনে রাখবেন সবসময় এই আউটপুটকে রেট দ্বারা গুণ করবো। আউটপুটে কি দ্বারা গুণ করবো বলো দেখি? রেট দ্বারা। তাহলে 18,000-কে 0.50 দিয়ে গুণ করলে 9,000, 25,000-কে 5 দিয়ে গুণ করলে 12,000, এরকম সবগুলো গুণ করা পারবো। জি স্যার। ওকে, এরপর হচ্ছে মিনিমাম রেন্ট। মিনিমাম রেন্ট আমাদের প্রশ্নে দিয়ে আসলে কত টাকা? 20,000 টাকা। মনে রাখবেন মিনিমাম রেন্টটা প্রত্যেক বছরের জন্য সেম টাকা হবে, তবে যদি কোনো বছর স্ট্রাইক থাকে ওই স্ট্রাইকের ক্ষেত্রে মিনিমাম রেন্টের টাকাটা কি কমে যাবে। কারণ আমাদের পয়সা তো স্ট্রাইক নাই, এই জন্য প্রত্যেক বছর মিনিমাম রেন্টের টাকাটা কি সমান হয়েছে। কথায় ক্লিয়ার? জি স্যার। এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার? মিনিমাম রেন্ট পর্যন্ত প্রথম 5টা ঘর। হ্যাঁ স্যার। ওকে, এবার হলো শর্ট ওয়ার্কিংয়ের মধ্যে আসবো। শর্ট ওয়ার্কিং খুবই ইম্পর্টেন্ট। আমাদের সময় দিছে, প্রথম কয় বছরের মধ্যে সময় দিছে বলো দেখি? 4 বছর। 4 বছর, অর্থাৎ সর্বশেষ বছর হচ্ছে 2013। 2013 সাল পর্যন্ত ঘাটতি পূরণ করার সুযোগ দিছে। তাহলে আমরা দেখি প্রথম বছর থেকে শুরু করি। 2010-এর জন্য মিনিমাম অর্থাৎ ন্যূনতম তোমাকে ভাড়া দিতে হবে 20,000 টাকা, আর তুমি কয়লা খনি থেকে টাকা উঠাইছো মাত্র 9,000 টাকা। তাহলে তুমি কি 9,000 টাকা উঠে কি 20,000 টাকা দিতে পারবা? দিতে পারবো না। তাহলে তোমার কত টাকা গ্যাপ আছে? 11,000 টাকা। 11,000। এর জন্য এই শর্ট রানিং মানে ক্রেডিট করে দিছি 11,000 টাকা। যে বছর ক্রেডিট হবে ওই বছর রিকুপ ল্যাব, প্রথম বছরের জন্য রিকুপ ল্যাবস কিছুই হবে না, সরাসরি ব্যালেন্সে যাবে কত? 11,000 টাকা। পেমেন্টের ঘরটা আমরা সবার শেষে বলবো, পেমেন্ট নিয়ে আপনাকে টেনশন করার দরকার নাই। তাহলে প্রথম বছর দিতে হবে ন্যূনতম 20,000, কিন্তু আমার ভাড়া উঠছে মাত্র 9,000, তাহলে 11,000 টাকা ঘাটতি আছে। তা 2010 সাল ক্লিয়ার। এবার 2011 সাল আমাকে দিতে হবে 20,000 টাকা, আমার কাছে হাতে আছে 12,500 টাকা। তাহলে এখানে আবার নতুন করে ঘাটতি হয়েছে না? জি স্যার। তাহলে ঘাটতি আমাদের 7,500 ক্রেডিট করে দিয়েছে 7,000 কত? 500 টাকা। আমাদের কাজ হচ্ছে প্রথম বছর যে ঘাটতি সেটা পূরণ করার সুযোগ, তার পরবর্তী বছর সুযোগ নিম কি ফিরে উল্টো এখানে আবার কি নতুন করে আবার কি আরও লস হয়েছে কত টাকা? 7,500 টাকা। তাহলে আগে ছিল 11,000 টাকা লস, আগে ছিল 11,000 টাকা ঘাটতি, এখন আরও ঘাটতি হয়েছে কত? 7,500। তাহলে টোটাল ঘাটতি কত? 18,500। কথা বুঝতে পারছি? হ্যাঁ স্যার। এবার তৃতীয় বছর 2012 সাল মিনিমাম দিতে হবে 20,000, কিন্তু তোমার পকেটে আছে 24,000, তাহলে কত টাকা বেশি আছে? 4,000 টাকা। তাহলে যখনই টাকা পকেটে বেশি থাকবে তখন তোমাকে চিন্তা করতে হবে যে আমার আগে যে ঘাটতি ছিল ঘাটতি করে কি করতে হবে? পরিশোধ করতে হবে। পুরো আর তোমার মোট ঘাটতি ছিল 18,500 টাকা, তোমার পকেটে আছে কত টাকা? 4,000 টাকা। 4,000 টাকা। তাহলে 4,000 টাকা দিয়ে তুমি যতটুকু ঘাটতি পরিশোধ করার পর অতটুকু তুমি ক্লিয়ার করবা। তাহলে আমি যে রিকভার করে দিছি 4,000 টাকা। যদি ঘাটতি হতো তাহলে আবার নতুন করে কি ক্রেডিট করে দিতাম 4,000। কথা বুঝতে পারছি? জি স্যার। এখন রিকুপ করলাম কত? 4,000। তা আগে ঘাটতি ছিল 18,500, এর মধ্যে 4,000 পরিশোধ করছে, তাহলে আমাদের কত টাকা ব্যালেন্স হয়ে থাকবে? 14,500 টাকা। 2,500। ঠিক আছে, এরপর হচ্ছে 2013 সাল। এই 2013 কিন্তু সর্বশেষ বছর। ঠিক আছে, ঘাটতি পূরণ করার সর্বশেষ বছর হচ্ছে 2000 কত সাল? 13 সাল। 2013 কারণ এইটাই হচ্ছে ফার্স্ট 4 ইয়ার পর্যন্ত। তাহলে 2013 সালে আমার মিনিমাম দিতে হবে 20,000, হাতে আছে 29,500, তাহলে কত টাকা বেশি আছে? 9,500 টাকা। তাহলে কাজ কি? ঘাটতিগুলি পরিশোধ করা। তাহলে 9,500 টাকা আমরা রিকুপ করলাম। এখন দেখেন আমার টোটাল ঘাটতি ছিল 14,500, এর মধ্যে আমি পরিশোধ করা পারছি কত? 9,500। তাহলে পরিশোধ করতে ব্যর্থ হইলাম কত টাকা? 5,000।
এই 5,000 টাকা পরিশোধ করতে যেহেতু ব্যর্থ হয়েছে, নির্দিষ্ট সময় পরও আমি 5,000 টাকা পরিশোধ করতে পারলাম না, যেটা নির্দিষ্ট সময়ের মধ্যে যারা পরিশোধ করে পাই না, সেটা আমার জন্য কি ক্ষতি। এই জন্য 2013 সালে যে ল্যাপসের ঘরে দিলাম কত টাকা, 5,000 টাকা। 5,000 বোঝা গেছে? জি স্যার। কার কোনো সমস্যা আছে 13 সাল নিয়ে? না স্যার। ওকে, ঠিক আছে। এবার তাহলে আমাদের ব্যালেন্স কি, এই 14,000 থেকে 9,500 গেলে 5,000, এই 5,000 আমরা ল্যাপসি করে দিলাম, তারপরে ব্যালেন্সে করে এখন টাকাটা কি জিরো। তার মানে আমাদের শর্ট ওয়ার্কিং আর নাই, ক্রিয়েটও নাই, রিকুপ নাই, তাহলে শর্ট ওয়ার্কিং ব্যালেন্সটা কি বলো দেখি, জিরো। এরপরে সর্বশেষ বছর দিতে হবে 20,000, আমার হাতে আছে 52,500 টাকা, তাহলে বেশি আছে 32,500 টাকার মধ্যে কি আছে, বেশি আছে। এখন বেশি থাকলে আমরা কাজ কি, ঘাটতিটুকু কি করা বলো দেখি, পরিশোধ করা। এখন কোনো ঘাটতি আছে কিনা বলো তো দেখি 2013 সাল পর্যন্ত? না। 2013 সালে কি ঘাটতি আছে? ঘাটতি নাই, ঘাটতি যতটুকু সেটা একটু ল্যাপস হয়ে গেছে নাকি। তাহলে 2014 সালের জন্য পূর্বের কোনো ঘাটতি নাই। যেহেতু ঘাটতি নাই, তার মানে এটা ল্যাপস ক্রিয়েটও করার দরকার নাই, রিকুপও করার দরকার নাই, ল্যাপসও করার দরকার নাই, ঠিক আছে। তার মানে আমাদের এই শর্ট ওয়ার্কিং ঘরে এই 2014 সালে কোনো আইটেম হিট করবে না। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এবার আমরা পেমেন্টের ঘরে আসবো। মনে রাখবেন পেমেন্টের ঘরে কাজটা কি, মনোযোগ সহকারে সবাই খেয়াল করবেন। এই অ্যাকচুয়াল রয়্যালিটি এবং মিনিমাম রেন্ট, কি বলছি, অ্যাকচুয়াল রয়্যালিটি এবং মিনিমাম রেন্ট, এই দুইটা টাকার মধ্যে যে টাকাটা বড়, যে টাকাটা কি বড়। বড়, এই বড় টাকা থেকে এই রিকুবের ঘরে যদি কোনো টাকা হয় তাহলে সেটা আমরা বাদ দিয়ে দেব। মনে থাকবে? জি স্যার। তাহলে 9,000 এবং 20,000 টাকার মধ্যে বড় হচ্ছে 20,000, 20,000 থেকে রিকুবের টাকা থাকলে তাহলে সেটা বিয়োগ। এখন রিকুবের করে যেহেতু নাই, তার মানে পেমেন্ট কত টাকা, 20,000 টাকা। ক্লিয়ার? 5,000 এই 12,500 20,000 মধ্যে বড় হচ্ছে 20,000, কেটে রিকুবের করে কোনো টাকা নাই, এর জন্য টাকা হচ্ছে 20,000। 24,000 এবং 20,000 মধ্যে বড় হচ্ছে 24,000, 24,000 মধ্যে রিকুব কত আছে, 4,000 তাহলে 4,000 বাদ দিয়ে দিব, তাহলে 24,000 থেকে 4,000 গেলে কত থাকবে, 20,000, যে পেমেন্ট 20,000। ক্লিয়ার? জি স্যার। 29,500 এবং 20,000 মধ্যে বড় হচ্ছে 29,500, এখান থেকে যে রিকুব আছে 9,500, তাহলে 29,500 থেকে 9,500 এর কত থাকবে, 20,000 টাকা। 52,500 এবং 20,000 মধ্যে বড় হচ্ছে 52,500 টাকা, এখান থেকে আমরা রিকুবের করে কোনো টাকা নাই, নাই মানে এই টাকাটাই পুরোটাই কার করে, পেমেন্টের করে। পেমেন্টের ঘরে। দেখেন তো পেমেন্টের ঘরটা কি, বুঝতে পারছি কিনা? জি স্যার। মনে রাখবেন, যারা না বুঝে কোনো কথা বলতেছেন না, তারা কিন্তু আমাকে ঠকাইতেছেন না, নিজেকে নিজে ঠকাইতেছেন। মনে রাখবেন, যদি না বুঝে যদি কোনো কথা না বলেন তাহলে নিজের সাথে নিজে প্রতারণা করতেছেন। যদি কথা বলেন তাহলে আপনার প্রশ্নের জবাব দেওয়া হবে, আর যদি কথা না বলেন তাহলে ধরে নেওয়া হবে যে আপনি বুঝতে পারছেন। তাহলে অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? স্যার এবং ম্যাডামরা বলেন। না স্যার। সবাই পারবো তো? জি স্যার। ওকে, এবার আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টে আসবো, জার্নাল এন্ট্রিজ। তো জাবেদা ক্ষেত্রে বলছিলাম প্রত্যেক বছর জাবেদা কয়টা করে হবে, 3টা। শুধু ল্যাপস বছরের জন্য জাবেদা কয়টা, 4টা। 4টা। তাহলে ল্যাপসটা আমাদের শুধুমাত্র কোন বছরের জন্য হয়েছে বলো তো দেখি, 2013। তাহলে 2013 এর জন্য হবে 4টা জাবেদা, আর বাদ বাকি সব বছরের জাবেদা কয়টা হবে, 3টা। 3টা। তো আসেন আমরা প্রথম জাবেদা দিব। প্রথম জাবেদা তোমাদের পড়াইছিলাম, একটু রিভিশন দেই। প্রথম জাবেদা দিতে হবে অ্যাকচুয়াল রয়্যালিটি এবং কি কার জন্য বলো দেখি, শর্ট ওয়ার্কিং এর জন্য। তাহলে দেখেন 2010 সালে অ্যাকচুয়াল রয়্যালিটি ছিল 9,000 টাকা, আর শর্ট ওয়ার্কিং কী ছিল বলো দেখি, ক্রেডিট ছিল। তাহলে ক্রেডিট থাকলে শর্ট ওয়ার্কিং ডেবিট হয়, আর রিকুপ থাকলে শর্ট ওয়ার্কিং কী হয় বলো দেখি, ক্রেডিট হয়। ক্রেডিট হয়। তাহলে অ্যাকচুয়াল তো 9,000 আর 11,000, তাহলে জাবেদা দিছি 2010-এর জন্য রয়্যালিটি পেয়েবল ডেবিট 9,000 টাকা, যেহেতু ক্রেডিট হয়েছে এর জন্য শর্ট ওয়ার্কিং ডেবিট 11,000 টাকা, আর এই দুইটা মিলাই হবে ল্যান্ডড 20,000 টাকা। বুঝতে পারছি?
জি স্যার। ওকে, তাহলে বলেন তো দেখি, এই যে এখানে 12 সালের জন্য এটা রিকুপ হয়েছে 4,000, তাহলে এটা জাবেদা কি দিব? রয়্যালিটি পেয়েবল ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট, তারপর ল্যান্ড। ল্যান্ডলর্ড ক্রেডিট। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। তাহলে আমাদের প্রথম জাবেদা শেষ। 2 নম্বর জাবেদা আমরা পড়াইছিলাম যে কার জন্য? ল্যান্ডলর্ডকে কি করব আমরা? পেড করব। যার জাবেদা কি? ল্যান্ডলর্ড ডেবিট ব্যাংক ক্রেডিট। ওকে, তাহলে এখানে আমাদের প্রথম জাবেদা যে ল্যান্ডলর্ড 20,000 টাকা ছিল, আমরা পরিশোধ করছি ল্যান্ডলর্ড ডেবিট ব্যাংক ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। 3 নম্বর জাবেদা পড়াইছি শর্ট কি 3 নম্বর জাবেদা তোমাদের পড়াইছিলাম এখানে রয়্যালিটি এক্সপেন্সকে ইনকাম সামারিতে কি করা বলো দেখি? ট্রান্সফারের জন্য। রয়্যালিটি এক্সপেন্সকে ইনকাম সামারি ট্রান্সফার, অর্থাৎ এখানে যে আমাদের রয়্যালিটি পেয়েবল ছিল 9,000 টাকা, এটাকে আমরা ইনকাম সামারিতে কি করে ট্রান্সফার করব। তো রয়্যালিটি পেয়েবল এখানে যেহেতু ডিবিট আছে, এর জন্য জাবেদা হচ্ছে ইনকাম সামারি ডিবিট, রয়্যালিটি পেয়েবল ক্রেডিট, অর্থাৎ এই ডিবিটটাকে আমরা ক্রেডিট করে দিব। 9,000 টাকা, 9,000 টাকা। বুঝতে পারছি? 2010 সালে 3টা জাবেদা। জি স্যার। 2010 সালে 3টা জাবেদার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। নাই। আমি কিন্তু এর পরের বছরের জাবেদা আপনাদের ধরবো। তাহলে 2010 গেল। এবার 2011-এর জন্য অ্যাকচুয়াল 12,500, মিনিমাম 20,000 টাকা। ঠিক আছে, ক্রেডিট আছে 7,500 টাকা। তাহলে প্রথম জাবেদা কি হবে একটু বলেন তো দেখি? রয়্যালিটি পেয়েবল ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। ওকে, টাকাটা একটু বলো তো দেখি। রয়্যালিটি পেয়েবল ডেবিট কত টাকা হবে? রয়্যালিটি পেয়েবল 12,500, শর্ট ওয়ার্কিং 7,500, আর ল্যান্ডলর্ড 20,000 টাকা। গুড। 20,000। 2 নম্বর জাবেদা ল্যান্ডলর্ড ডেবিট ব্যাংক ব্যাংক ক্রেডিট 20,000 টাকা। ইনকাম গুড। আর 3 নম্বর জাবেদা কি হবে? ইনকাম সামারি টু হচ্ছে রয়্যাল পেবেল ইনকাম সামারি এবং রয়্যালিটি বিল। গুড। কত টাকা? অ্যাকচুয়ালি টাকা ছিল কত? 12,500। তো দেখি ওরা যে জাবেদা বললো যে রয়্যালিটি পেয়েবল 12,500, শর্ট ওয়ার্কিং ডেবিট 7,500, দুইটা মিলা হচ্ছে ল্যান্ডলর্ড ক্রেডিট। ল্যান্ডলর্ড ডেবিট ব্যাংক ক্রেডিট 20,000, 20,000। ইনকাম সামারি ডেবিট রয়্যালিটি পেয়েবল ক্রেডিট, এখানে 12,500, এই যে 12,500, 12,500। গুড, ভালো জাবেদা পারছেন। এবার 12 সালেরটা ক্রেডিটের পরিবর্তে রিকুব আছে, বলেন তো জাবেদা কি হবে? রয়্যালিটি পেয়েবল ডেবিট 24,000 টাকা, শর্ট ওয়ার্কিং ক্রেডিট 4,000 টাকা, ল্যান্ডলর্ড ক্রেডিট 20,000 টাকা। আবার বলো তো দেখছো? রয়্যালিটি পেবেল ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট আর ল্যান্ডলর্ড ক্রেডিট। হ্যাঁ, টাকা বলো। টাকা হচ্ছে রয়্যালিটি পেবিল হচ্ছে পেবিল না, 24,000 পেয়েবল। টাকা। রয়্যালিটি পেয়েবল 24,000 টাকা। হ্যাঁ, 24,000 টাকা। হ্যাঁ, আর হচ্ছে শর্ট ওয়ার্কিং হচ্ছে 4,000 টাকা আর ল্যান্ডলর্ড হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা। গুড। 2 নম্বর জাবেদা ল্যান্ডলর্ড আর ব্যাংক ওই 20,000 টাকা। 3 নম্বর হ্যাঁ। জাবেদা কি? ইনকাম সামারি 4,000 24,000 টাকা। 24,000 টাকা। 24,000 টাকা। পেবিল 24,000। গুড, এই তো হয়ে গেছে। 2013 সালের জন্য জাবেদা কি একজন বলেন তো দেখি? স্যার তিনটাই। হ্যাঁ, প্রথম জাবেদা বলো। রয়্যালিটি পেয়েবল ডেবিট 29,500 টাকা, শর্ট ওয়ার্কিং ক্রেডিট 9,500 টাকা, ল্যান্ডলর্ড ক্রেডিট 20,000 টাকা। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে এরপরে ল্যান্ডলর্ড আর কি ব্যাংক কত টাকা? 29,000, না 20,000। 20,000 টাকা। ওকে, 3 নম্বর জাবেদা ইনকাম সামারি ডেবিট, রয়্যালিটি পেয়েবল ক্রেডিট 29,500 টাকা। গুড। তাহলে 13 সালের জন্য রয়্যালিটি পেয়েবল, শর্ট ওয়ার্কিং, ল্যান্ডলর্ড একদম 100% ঠিক আছে। ল্যান্ডলর্ড আর ব্যাংক 20,000, 20,000 ঠিক আছে। ইনকাম সামারি এবং রয়্যালিটি 29,500, 29,500 ঠিক আছে। এই তিনটা জাবেদা 100% রাইট। এখন 2013 সালের জন্য আমাদের ল্যাবস আছে, তাই না? ল্যাবস আমাদের অতিরিক্ত করা জাবেদা দেওয়া লাগে একটা। একটা। জাবেদা কি পড়াইছিলাম? ইনকাম সামারি ইনকাম সামারি ডেবিট এবং কি শর্ট ওয়ার্কিং। শর্ট ওয়ার্কিং ক্রেডিট।
তাহলে ল্যাপস আছে হচ্ছে 5,000 টাকা। তাহলে জাবেদা লেখা হয়েছে ইনকাম সামারি ডেবিট শর্ট ওয়ার্কিং ক্রেডিট 5,000 ক্লিয়ার। জি স্যার। তাহলে 13 সাল শেষ। এরপর হচ্ছে 14 সালের জাবেদা। ছেলেদের পক্ষ থেকে কেউ বলতে পারবা 14 সালের জাবেদাটা? এমন কেউ আছেন ভাগ্যবতী? বলবেন। ছেলেদের মধ্যে ভাগ্যবতী কেউ নাই। মেয়েদের মধ্যে বলেন এই 14 সালের প্রথম জাবেদাটা কি হবে? এখানে কিন্তু ক্রেটও নাই, রিকুবও নাই, তার মানে শর্ট ওয়ার্কিং হবে না। শর্ট ওয়ার্কিং বাদে বাদ বাকি দুইটা দেবো। কি জাবেদা হবে তাহলে? রয়্যালিটি পেয়েবল ডেবিট 52,500 আর হচ্ছে ল্যান্ডলর্ড ক্রেডিট। একজন বলেন। এই যে এখন কেউ বলতেছে না, একজন বলো। রয়্যালিটি পেবেল ডেবিট আর ল্যান্ডলর্ড ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট। ছেলেদের বলার দরকার নাই, তোমাদের চান্স শেষ, তোমরা ফেল। মেয়েরা বলো। রয়্যালিটি পেবিল ডেবিট আর ল্যান্ডলর্ড ক্রেডিট কত টাকা? 52,500 আর 20,000। কি বলো? তাহলে ডেবিট এবং ক্রেডিট কি না, ঠিক হলো? 52,500 দুইটাই একই হবে। ওকে, 2 নাম্বার জাবেদা 2 নাম্বার হচ্ছে ল্যান্ডলর্ড টু ব্যাংক কত টাকা? 20,000। 20,000। ওকে, 20,000 3 নাম্বারে জাবেদা। আর ইনকাম সামারি টু রয়্যালিটি পেবেল। ওকে, তাহলে রয়্যালটি পেয়েবল ল্যান্ডলর্ড 52,500 52,500। ঠিক আছে, এই ল্যান্ডলর্ডকে আমরা কি করব? পরিশোধ করব। তো ল্যান্ডলর্ড ডেবিট ব্যাংক ক্রেডিট 52,500 52,500। আর শেষেরটা হচ্ছে ইনকাম সামারি ডেবিট রয়্যালিটি পেয়েবল ক্রেডিট। এখানে রয়্যালিটি পেয়েবল ছিল 52,500, এই জন্য 52,500 52,500। ক্লিয়ার? এখানে 20,000 টাকার কোনো কাজ নাই। এটা কি বুঝতে পারছো সবাই? প্রত্যেকবার লাস্ট ইয়ারেই কি এই জিনিসটা হবে? হ্যালো, কি বললা তোমরা? প্রত্যেক বছর? স্যার লাস্ট ইয়ারে কি হচ্ছে প্রত্যেকবারই ল্যান্ডলর্ড আর ব্যাংকে না হচ্ছে না না, তা হবে না। minimum rate এর লাস্ট কাজ ইয়ারের আছে? জন্য এখানে রিকুপ বা ক্রেড বা রিকুপ কিছুই হয় না, এর জন্য এটা হয়েছে। যদি ক্রেড অথবা রিকুপ থাকতো তাহলে অ্যাজুয়াল নিয়মে যা হয়তো তাই। আর লাস্ট আচ্ছা ইয়ারে যে আচ্ছা সবসময় এটা হয় এমন না, এটা 2012 সালে হতে পারতো। ঠিক আছে, 2011 সালে এরকম হতে পারতো। প্রশ্ন যেরকম আচ্ছা থাকবে আমাদের ওরকমভাবে ট্রিটমেন্ট নিতে হবে। ঠিক আছে? স্যার স্যার ল্যাবস্টের পরের গড়টা হবে যে না 2013 সালে ল্যাবস্ট হলে 14 সালে রিক্রিয়েট আর রিকুপটা আসবে না এরকম? যেহেতু 2013 সালে আমাদের ঘাটতি পূরণ করা যতটুকু পারছে ততটুকু পরিশোধ করছি, বাদ বাকিটুকু ক্ষতি হয়ে গেছে। তাহলে এখন তো 2013 সালে আমাদের যে ব্যালেন্স করা টাকা কি আর আছে? নাই। ব্যালেন্স করা টাকা নাই মানে শর্ট ওয়ার্কিং কোনো ব্যালেন্স নাই, তার মানে আপনি এখন ঋণ মুক্ত। যতটুকু দিয়ে দিচ্ছেন বাদ বাকি আপনার ক্ষতি হয়ে গেছে। এখন পরবর্তী বছর যখন যাবেন তখন সেই ক্ষেত্রে আপনাকে নতুন করে ক্রেডিট হলে আপনি ক্রেডিট করে দিবেন, রিকুপ তো হবে না, কারণ যেহেতু আগের কোনো শর্ট ওয়ার্কিংয়ে কোনো ব্যালেন্স নাই। যদি ক্রেডিট হয় ক্রেডিট করে দিতে পারবেন, রিকুপের কোনো অপশন নাই। ঠিক আছে? আর এই অঙ্কের মধ্যে আমাদের যেহেতু আগের কোনো ব্যালেন্স নাই, তার মানে কি বলে রিকুপ নাই। আর যেহেতু বেশি হয়েছে তার মানে কোনো ক্রেডিটও নাই। এই জন্য এখানে ক্রেডিটের ঘরে নাই, রিকুপের ঘরে নাই, সরাসরি কার ঘরে চলে গেছে? পেমেন্টের করে গেছে। ঠিক আছে? স্যার স্যার 2010 সালে যদি ল্যাবস্ট হয় তাহলে 2011 সালের গড়টা 2014 সালের মতো হবে না? হ্যাঁ, যদি ব্যালেন্স না থাকে তাহলে ওরকম হবে। শোনো, জিনিসটা নিয়ে বেশি পেঁচানো যাবে না। যদি বেশি পেঁচাও তাহলে কিন্তু প্যাঁচ লেগে যাবো গা। ঠিক আছে? তবে এই জিনিসটা বেশি পেঁচানো যাবে না, মানে যে কোনো কিছু একটা কঠিনভাবে নেওয়া যাবে না, সহজভাবে নিতে হবে। 2013 সাল পর্যন্ত আমার কোনো শর্ট ওয়ার্কিং কোনো ব্যালেন্স আছে কিনা বলো? শর্ট ওয়ার্কিং 2013 নাই। সালে আমাদের শর্ট ওয়ার্কিং কোনো ব্যালেন্স আছে? ব্যালেন্সে করে কোনো টাকা আছে? না নাই। তার মানে শর্ট না ওয়ার্কিং মধ্যে নাই। ক্রেটও নাই, রিকুপ নাই। এখন 2014 সালে এসে এখানে যদি মনে করো এখানে তোমার হয়েছে কত? এখানে 52,500 টাকা হয়েছে। মনে করো এখানে তোমার হয়েছে 19,000 টাকা। কত টাকা বলো দেখি? 19,000 টাকা। এখন তোমাকে দিতে হবে 20,000, তোমার পকেটে আছে কত? 19,000, 1,000 টাকা ঘাটতি আছে না?
জি স্যার। এই 1000টা আমি ক্রেডিট করে দিতে পারতাম, ক্রেডিট করে দিব, ঠিক আছে? জি স্যার। মানে যদি ঘাটতি হয় তাহলে ক্রেডিট করে দিব, রিকভারি কোনো অপশন নাই, কারণ তো আমাদের আগে কোনো ব্যালেন্সই নাই। আর এই অঙ্কে বেশি যেহেতু হয়েছে, তার মানে ক্রেডিটও নাই, রিকুভ নাই, সরাসরি কার করে চলে গেছে, পেমেন্টে করে চলে গেছে, ঠিক আছে? জি স্যার, বুঝছি। স্যার আরেকটা প্রশ্ন, এখানে জার্নালটা লিজের বলছে নাকি ল্যান্ডলর্ডের বলছে, এটা কি উল্লেখ থাকবে? হ্যাঁ, অবশ্যই বলা থাকবে লিজির না ল্যান্ডলর্ড। যদি কোনো কিছু না বলা থাকে আপনার লিজির চাপাতে করবো, ঠিক আছে? সব কিছু লিজির জন্য করবো, বুঝতে পারছি ম্যাডাম? জি স্যার। ওকে, এখন জি স্যার। প্রশ্ন হচ্ছে আমরা 1 নম্বর অঙ্কের রিকোয়ারমেন্ট 1 এবং 2 পড়ালাম, 3, 4, 5 এই তিনটা হচ্ছে খুতিয়ান। খুতিয়ানগুলো আজকে আমরা হাত দিব না, কারণ আজকে যেহেতু জাবেদা করাইছি, আজকে খুতিয়ানের হাত দিব না। কারণ আজকে যদি খুতিয়ান হাত দেয় তাহলে আপনারা জাবেদা থেকে খুতিয়ান করার চেষ্টা করবেন, আর আমরা খুতিয়ানটা জাবেদা থেকে করবো না, আমরা খুতিয়ানটা কি শর্টকাট টেকনিক করব। কথা বুঝতেই পারছি সবাইকে? জি স্যার। এর জন্য আজকে আমাদের রিকোয়ারমেন্ট 1 এবং 2 পড়ানো থাকবে। আগামী ক্লাসে আমরা খতিয়ানের শর্ট টেকনিকটা এটা আমরা পড়ে এরপরে এই অনুযায়ী আমরা প্রত্যেকটা খতিয়ান দেখিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। তাহলে আজকের ক্লাস আমাদের প্রবলেম এই পর্যন্তই থাকবে, আর কোনো বাসার কাজ থাকবে না। নেক্সট ক্লাস থেকে আপনাদের বাসার কাজ দিব, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।